ওভারিয়ান ক্যান্সার অথবা ডিম্বাশয়ের ক্যান্সার এটা মূলত মহিলাদের হয়ে থাকে। আমাদের মহিলাদের পেটের নিচের অংশে যেখানে বাচ্চা হওয়ার অর্গানগুলো থাকে, সেখানে একটা অংশ হচ্ছে ডিম্বাশয় বা ওভারি। তো সেই ওভারিতে যদি কখনো ক্যান্সার হয়, সেটা ওভারিয়ান ক্যান্সার বলে থাকি আমরা। ওভারিয়ান ক্যান্সারের অনেকগুলো ধরন থাকে, তবে মোস্টলি এটা ওভারির উপরের অংশে বা ওভারিটা কভার করে রাখে যে এপিথেলিয়ামটা আছে, এপিথেলিয়াম থেকে যে ধরনের ক্যান্সার হয়ে থাকে সেটাই বেশি হয়ে থাকে। লাইক 90%-এর মতো আমাদের এপিথেলিয়াল ক্যান্সারই ওভারিতে হয়ে থাকে। এটা আসলে বলা খুবই মুশকিল, কারণ ক্যান্সারের প্রকৃত ধারণাটা আমাদের এখনো জানা নেই। তবে কিছু কিছু আমরা রিস্ক ফ্যাক্টর খুঁজে পেয়েছি। তার মধ্যে একটা হচ্ছে যে বয়স বাড়ার সাথে সাথে এ ধরনের ক্যান্সার হওয়ার সম্ভাবনাটা বেড়ে যায়। দ্বিতীয়ত, যদি পরিবারের কারো এ ধরনের ক্যান্সার থেকে থাকে, লাইক ব্রেস্ট ক্যান্সার, ওভারিয়ান ক্যান্সার অথবা কোলন ক্যান্সার, যদি এই ক্যান্সারগুলো পরিবারের আর কারো থেকে থাকে, তাহলে কিন্তু ওই পরিবারের অন্যান্য সদস্যদের, মহিলা সদস্যদের ওভারিয়ান ক্যান্সার হতে পারে। আরেকটা হচ্ছে, যদি কোনো রোগী অলরেডি ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত আছে এবং তার কিন্তু ভবিষ্যতে ওভারিয়ান ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। এছাড়া আমি বলবো যে যেই মহিলাদের কখনোই বাচ্চা হয়নি, দ্যাট ইজ নালিপ্যারাস মহিলা, তাদের ক্ষেত্রে ওভারিয়ান ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। এছাড়া এন্ড্রোমায়োসিস বলে একটা ডিজিজ আছে, যদি কোনো মহিলার এই অসুখটা থাকে তাহলেও ভবিষ্যতে তাদের ওভারিয়ান ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। আমার খেতে ভালো লাগছে না, লস অফ অ্যাপিটাইট যেটা বলছি, অল্প খেলে আমার পেট ভরা ভরা লাগছে, শুতে পারছি না, খুবই অস্বস্তি লাগছে, এরকম কিছু ভেগ সিমটম নিয়ে আমাদের কাছে মোস্টলি প্রেজেন্ট করে। এছাড়া যদি কখনো অ্যাডভান্স স্টেজে চলে যায় ক্যান্সারটা, এবং সেই ক্ষেত্রে রোগীরা আমাদের কাছে দেখা যায় যে পেটটা ফুলে যাচ্ছে গ্র্যাজুয়ালি, তখন হয়তো পেটে অলরেডি পানি চলে এসেছে, অথবা তার লিভারে মেটাস্টেসিস হয়ে গেছে, অর্থাৎ ক্যান্সারটা ওভারি থেকে লিভারে ছড়িয়ে গেছে, তখন দেখা যায় তার খুব পেটে পেইন হতে থাকে লিভারটা বড় হয়ে যাওয়ার কারণে। এবং অনেক সময় দেখা যায় তার বাথরুম হতে খুব কষা হয়, কারণ তার যেহেতু ওভারিটা অনেক বড় হয়ে যায়, বাথরুমের রাস্তায় বা পায়খানার রাস্তায় সেকে চাপ তৈরি করে, বাথরুম হচ্ছে না, কনস্টিপেশন হচ্ছে। তো এই সিমটমগুলো নিয়েই কিন্তু মেনলি আমাদের কাছে আসে। আল্ট্রাসাউন্ড কিন্তু আমাদেরকে একটা গাইড করে যে ওর পেটে কোনো অসুবিধা আছে কিনা। এছাড়াও কিছু ব্লাড টেস্ট আছে, যে ব্লাডের পরীক্ষার মাধ্যমে, রক্ত পরীক্ষার মাধ্যমে আমরা ওভারিয়ান ক্যান্সারটা নির্ণয় করতে পারি। লাইক CA-125 খুব ইম্পর্ট্যান্ট একটা পরীক্ষা, CA-19.9, এগুলোকে বলি আমরা টিউমার মার্কার। অর্থাৎ ক্যান্সার যদি থাকে শরীরে, এই এই মার্কারগুলো বা রক্তের এই কণিকাগুলো, এই বিষয়গুলো বেড়ে যায়। যদি দেখি আমরা আল্ট্রাসাউন্ডে কোনো পেটে কোনো অস্বাভাবিক চাকা দেখা যাচ্ছে, তখন আমরা সঙ্গে সঙ্গে বলি যে না, আরও একটু অ্যাডভান্স, একটু কনফার্ম করার জন্য আমরা সিটি স্ক্যান করে থাকি অ্যাবডোমেনের। সিটি স্ক্যানের মাধ্যমে আমরা ওই চাকাটাকে কনফার্ম করি, দেন আমরা নির্ধারণ করি যে আমরা কি আসলে অপারেশনে যাব নাকি আমরা বায়োপসি করব। ওভারিয়ান ক্যান্সার চিকিৎসার মধ্যে সার্জারি একটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো এখন তো সার্জারির অনেক ধরনের উন্নত চিকিৎসা বের হয়েছে, তার মধ্যে ল্যাপারোস্কোপিক সার্জারি, অর্থাৎ পেট না কেটেও কিন্তু এই ধরনের ক্যান্সারের সার্জারি করা সম্ভব, এবং সেটা বাংলাদেশেই সম্ভব। আর সার্জারি পরবর্তী যদি আমরা ল্যাপারোস্কোপি করে, অর্থাৎ ফুটো করে মেশিন অ্যাসিস্টেড দিয়ে আমরা যদি সার্জারিটা করি, সাইড ইফেক্ট খুবই কম থাকে। আর এছাড়াও আমরা যদি পেট কেটে, অর্থাৎ ওপেন করে যদি সার্জারি করা হয়, সেখানেও খুব বেশি আমরা যে সাইড ইফেক্ট আছে সেরকম না। তবে কিছু তো রিস্ক থাকবেই। আমাদের ইনফেকশন কন্ট্রোল করা এটা খুব ইম্পর্টেন্ট। এছাড়া সার্জারির পরবর্তী কিছু নির্দেশনা পালন করা, অর্থাৎ তাকে ভারী ভারী ওজনের জিনিসপত্র বহন না করা, যাতে করে সেলাইটা যাতে করে আমাদের সুস্থ থাকে, ইনট্যাক্ট থাকে, এই বিষয়গুলোতে খেয়াল রাখতে হবে, এবং ইনফেকশনটাকে অবশ্যই প্রিভেন্ট করতে হবে। অপারেশন ছাড়া আরও অনেক ধরনের চিকিৎসাই কিন্তু আছে, তার মধ্যে কেমোথেরাপি একটা গুরুত্বপূর্ণ চিকিৎসা। তবে অপারেশন ছাড়া শুধু কেমোথেরাপি দিয়েই যে ক্যান্সার ভালো হয়ে যাবে, সেটা সুযোগ খুবই কম। আমাদের কেমোথেরাপির অপশন অনেকগুলোই আছে। আমরা সাধারণত অনেক সময় দেখি যে অপারেশনের আগেও কেমোথেরাপি দিয়ে থাকি, টিউমার যদি বড় হয়ে যায় সেটাকে কমিয়ে রাখার জন্য, তারপর সার্জারি করি।
আবার দেখা যায় যে না, আগে সার্জারি করার স্কোপ আর থাকলে সার্জারি করে দেন আমরা অ্যাডজুভেন্টলি কেমোথেরাপি দিয়ে থাকি। এছাড়াও আমাদের এখন কিন্তু যে বলেছি BRCA1 BRCA2 এই জিন মিউটেশনটা বাংলাদেশে এখন অ্যাভেলেবল আছে। এই পরীক্ষা করার মাধ্যমে যদি আমরা এটা দেখি যে ওই পেশেন্টের এই জিনটা মিউটেশন অবস্থায় পাওয়া যায়, তাহলে কিন্তু এক ধরনের ট্যাবলেট আছে, টার্গেটেড থেরাপি বলি আমরা এটাকে, ওটা আমরা দিয়ে থাকি এবং এই ট্যাবলেটের মাধ্যমে কিন্তু সে মোটামুটি এটা আনটিল ডিজিজ প্রোগ্রেস এভাবে আমরা খেতে বলি। তো এই ট্যাবলেটটা তারা সেবন করবে প্রতিদিন এবং এটা মোটামুটি লাইফ লং তার এই ট্যাবলেটটা নিতে হবে। সেই ক্ষেত্রে আমি মনে করি যে এই BRCA1-2 মিউটেশনের পেশেন্টদের ক্ষেত্রে এটা একটা বড় আমাদের বাংলাদেশের সুযোগ যে এ ধরনের ওষুধ আমাদের বাংলাদেশে এসেছে এবং আমরা দিতে পারছি রোগীদেরকে। সাধারণভাবে বলা হয় যে ক্যান্সার হচ্ছে মারাত্মক ব্যাধি, আর ক্যান্সার যদি কোনো পরিবারে হয় সেক্ষেত্রে শুধু পেশেন্ট মারা যায় না, দেখা যায় বলা হয় মানে পুরো পরিবারই প্রায় মৃত্যুর মতো হয়ে যায় ফিনান্সিয়ালি। এর কারণ হচ্ছে বাংলাদেশে এখন পর্যন্ত কোনো চিকিৎসায় ওইভাবে ফুললি আমাদের সাপোর্টেড না, সরকারের মাধ্যমে বা কোনো ইন্স্যুরেন্স কোম্পানির মাধ্যমে হেলথ ইন্স্যুরেন্স আমাদের এখন পর্যন্ত ওভাবে স্ট্রংলি আসেনি, যার কারণে চিকিৎসা ব্যয় বহন করতে হয় পরিবারকেই। এবং ক্যান্সার যেহেতু একটা ব্যয়বহুল চিকিৎসা, সুতরাং দেখা যায় অনেকে নিঃস্ব হয়ে যায়। ডক্টর হিসেবে আমি মনে করি যে শুধু ফিনান্সিয়াল ক্রাইসিস সেটা না, মানসিকভাবেও কিন্তু রোগী এবং তার পরিবার খুবই ভেঙে পড়ে। কারণ হচ্ছে ক্যান্সার শব্দটাই এরকম, মানুষকে দুর্বল করে দেয় এবং মানুষের মধ্যে এই ধারণা আছে যে ক্যান্সার হলে সে আর বাঁচবে না। তো সেই ক্ষেত্রে ডাক্তার যদি একটা মিষ্টি কথা, একটা ভালো কথা, একটা তার আস্থার কথা যদি তাকে বলতে পারে যে তার ভবিষ্যৎটা কীরকম হতে পারে, তাকে একটা মিষ্টি করে বুঝিয়ে বলতে পারে, তার বন্ধুর মতো হতে পারে, হাতটা বাড়িয়ে দেয়, তাহলে আমি মনে করি যে রোগীরা অনেক তারা মানে মানসিকভাবে তারা অনেক বেশি আশ্বস্ত থাকে যে না, সে এই কঠিন একটা পথে সে একা না, তার ডাক্তার আছে, তার পরিবার আছে তার পাশে। সো আমি নিজেকেও আমি সবসময় তাই বলি অ্যাজ এ ডক্টর যে শুধু আমি ডক্টর না, আমি চাই যে আমার রোগীর পাশে আমি বন্ধু হয়ে থাকতে। সবার জন্য আমার উপদেশ থাকবে যে নিজের ব্যাপারে সচেতন থাকবেন, যে কোনো সমস্যাতেই আপনারা ডক্টরের পরামর্শ নেবেন এবং নিজেকে ভালো রাখার জন্য কয়েকটা জিনিস, শুধু ক্যান্সার থেকে না, আমি বলবো নিজেকে ভালো রাখার জন্য কয়েকটা অভ্যাস আপনাকে চেঞ্জ করতে হবে। এক নম্বর হচ্ছে খাদ্যাভ্যাস, দ্বিতীয়ত আপনার দৈনন্দিন জীবনের যে অভ্যাসগুলো, যেমন হচ্ছে আমাদের হাঁটতে হবে, আমরা এটা বলি কিন্তু করা হয় না কাজের সময়ের অভাবে হয়তো, বাট নিজেকে ভালোবেসে আমার মনে হয় যে একটু নিজের জন্য সময় বের করতে হবে। 20 থেকে 30 মিনিট যদি আমরা নিয়মিত হাঁটি এবং ফিজিক্যালি অ্যাক্টিভ থাকি, এবং খাদ্যাভ্যাস বলতে আমরা যে রেড মিট, এটা সব ধরনের অসুখের জন্য কিন্তু বড় একটা শত্রু। রেড মিট বলতে আমরা বুঝি গরু, খাসি অথবা তেল চর্বি জাতীয় খাবারগুলো আমরা যদি অ্যাভয়েড করতে পারি, তাহলে কিন্তু আমাদের জীবন থেকে অনেকগুলো অসুখই আসবে না বা চলে যাবে। এবং আমাদের শাকসবজি বা বলে রেইনবো কালার যে ফুডগুলো আছে, অরেঞ্জ, রেড, সবুজ শাকসবজির মধ্যে এগুলো সাধারণত পাওয়া যায়। তো এই ফুডগুলো যদি আমরা বেশি বেশি করে গ্রহণ করি এবং ভারী খাবার, তেল চর্বি জাতীয় খাবারগুলো অ্যাভয়েড করি, দোকানের খাবারগুলো, জাঙ্ক ফুডগুলো অ্যাভয়েড করি, তাহলে ক্যান্সার সহ হার্টের ডিজিজ প্লাস আরও অনেক অসুখ থেকে আমরা নিজেকে ভালো রাখতে পারবো।